এইচএসসি পরীক্ষার শেষের সপ্তাহটা যে কোনো স্টুডেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই শেষে এসে এমন কিছু ভুল স্টুডেন্টরা করে যে কারণে তাদের যদি টার্গেট থাকে এ গ্রেড তারা পেয়ে যায় এ মাইনাস, টার্গেট যদি থাকে এ প্লাস পেয়ে যায় এ গ্রেড। সো এইরকম তিনটা প্যারাডক্সিক্যাল প্রবলেম নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। এই শেষ সময় এসে অনেকেই ধরো পড়তে পড়তে এমন অবস্থা যে তারা ঘুমাইতে গেছে, হুট করে মনে হলো যে আমার তো আর ঘুমানো উচিত না, ঘুমের মাঝখানে লাফ দিয়ে উঠে পড়াশোনা করে। আবার অন্যদিকে কিছু স্টুডেন্টকে আমি দেখেছি যারা কিনা ফোনের গেমিংয়ে আসক্ত, কিংবা অতি টেনশনের কারণে, কিংবা যারা কিনা তোমার ধরো এই তো ফোনে কারো কারোর সাথে অন্য কিছুতে আসক্ত। সো এই সব কিছুকে বাদ দিয়ে এমন তিনটা জিনিসকে তুমি মেনটেন করবা এইচএসসি পরীক্ষার শেষ সপ্তাহে, তুমি ইনশাল্লাহ তোমার রেজাল্টটা চমৎকার হবে এবং আমি তোমাকে কনফার্ম করছি তুমি অনেক ভালো কিছু করবা। প্রথমত আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে এইচএসসি পরীক্ষার শেষ এক সপ্তাহে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার মাঝেই কিন্তু দু একটা দিন বা কয়েকদিন করে গ্যাপ পাওয়া যায়। আমি এইচএসসি পরীক্ষার শেষ 10 দিন বা এক সপ্তাহে যেটা করেছি, আমি ওই ধরো বাংলা পরীক্ষার পরে ধরো বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, ওই দ্বিতীয় পত্র পরীক্ষার আগে আমি যাতে একটা গোছানো একটা খাতা পাই, একটা নোট পাই বা বইগুলো গোছানো পাই, যাতে করে আমি 4-5 ঘন্টা পড়লেই, বেশি না, ওই পরীক্ষার প্রিপারেশন হয়ে যায়। তাই আমি যেটা করেছি ওই শেষ সপ্তাহে এসে আমার প্রথম দিককার যে পরীক্ষাগুলো রয়েছে সে প্রথম দিককার পরীক্ষাগুলোর আমি গুছায় রাখছি। পড়াশোনা করার চেয়ে বেশি করেছি আমি যে নোট করে করে গুছায় রাখছি। এই যে নোট করে করে আমি গুছায় রাখলাম, গুছায় রাখার কারণে পরীক্ষার আগে যে 2-3 দিন গ্যাপ পাওয়া যায়, ওই 2-3 দিন আমি শুধু এগুলো একবার রিভিশন দিয়ে গিয়েছি। সো যারা কিনা এখন ওই এগুলো গুছিয়ে রাখবা না, তথ্যগুলো, ম্যাটেরিয়ালসগুলো, কন্টেন্টগুলো, বইগুলো, শিটগুলো, নোটগুলো একটু গুছিয়ে রাখবা না, তোমার পরীক্ষার আগে দেখবা যে বিচলিত হয়ে যাবা, কোনটা থেকে কোনটা পড়বা, কোনটা বাদ দিয়ে কোনটা পড়বা, এরকম একটা বিচলিত হয়ে যাবে। তাই এখন তোমার উচিত, যেহেতু একটা সময় আছে, প্রথম 3-4টা পরীক্ষার আগের নোটগুলোকে একটু গুছিয়ে রাখো, যাতে পরীক্ষার আগে এগুলো দেখে গেলে তোমার কিন্তু পুরোপুরি প্রিপারেশনটা একটা গুছানো হয়, তুমি যাতে পরীক্ষা গিয়ে কনফিডেন্সের সাথে ভালো মতো লিখে দিয়ে আসতে পারো। নাম্বার 2, এই সময় এসে দুইটা শ্রেণী দেখা যায়। একটা শ্রেণী হচ্ছে যারা কিনা ওভার কনফিডেন্স, আর আরেকটা শ্রেণী আছে যারা কিনা ওভার কাওয়ার্ড বা ওভার থিঙ্কিং করে। তো প্রথমে কথা বলি, যারা কিনা তোমার ওভার কনফিডেন্ট যারা আছে, তারা যেটা করে, তারা হয়তো কলেজে রেজাল্ট ভালো করেছে, ভালো পজিশনে ছিল, তারা ভাবে যে আমাদের রেজাল্ট এমনিতেই ভালো হবে, এ প্লাস পাবো, এবং ডেফিনেটলি তারা কিছু ব্লান্ডার বা ভুল করে থাকে, যেমনটা আমি করেছিলাম। আমি কলেজে মোটামুটি ভালো রেজাল্ট করতাম, বাট এইচএসসিতে আমি এ প্লাস পাই নাই। আমি খুব গভীর থেকে চিন্তা করে দেখলাম যে শেষ এক সপ্তাহে আমি যেটা করেছি, আমি ওভার কনফিডেন্ট ছিলাম। আমি একদম একদম বলে দিয়েছিলাম যে আমি এ প্লাস পাবো। এটা করার কারণে আমি যেটা করেছিলাম, আমার পর্যাপ্ত প্রিপারেশন আমি নেইনি, আমার প্রিপারেশন আমি গুছাইতে পারি নাই মোটামুটি। সো যে কারণে ওভার কনফিডেন্স থাকার কারণে মনের মধ্যে আগে থেকে একটা আন্দোলিত অবস্থা থাকে, আমি কিন্তু বিচলিত হয়ে গিয়েছিলাম। অপর দিকে যারা কিনা পড়াশোনা ঘাটতি আছে বা যারা কিনা ভালো করে পড়ো নাই, একটু একটু ঘাটতি আছে বা একটু একটু জায়গায় তোমার গ্যাপ আছে, তোমরা আবার ওভার থিঙ্কিং করো যে আল্লাহ কি হবে, আমি কি পারবো, আমি কি ভালো করে লিখতে পারবো, আমি কোন টপিকগুলো পারবো। সো এই দুই গ্রুপই হচ্ছে এইচএসসি পরীক্ষায় খারাপ করার সম্ভাবনা একটু বেশি। তাই তুমি তোমার যে কাজ, 10-12 ঘন্টা পড়াশোনা করা, খাওয়া ঘুমটা ঠিক রাখা, যেইগুলো গ্যাপ আছে গ্যাপগুলো বের করে ওইগুলোকে কমপ্লিট করা, এমসিকিউ বিশেষ করে ভালো করে পড়ার জন্য টেক্সট বুকটা দাগিয়ে একবার পড়ে ফেলা, গদ্যপদ্যগুলো বাংলার ক্ষেত্রে পড়ে ফেলা। সো তোমার যে কাজ সেটা করো, ওভার থিঙ্কিং এরও দরকার নাই, ওভার কনফিডেন্সের দরকার নাই, একটু নিজেকে কাম রাখার চেষ্টা করো। প্রিপারেশনের যে গতিটা ছিল সেটাকে একটু স্মুথলি তুমি বয়ে নিয়ে যাও। নাম্বার 3, এই সময় এসে কমন টপিক এবং আনকমন টপিকের মাঝখানে একটা ভেজাল তোমরা করে ফেলতে পারো। নাম্বার 1, কমন টপিক। যেই টপিকগুলো থেকে তুমি এন্টায়ার ইন্টার লাইফে তুমি ডেফিনেটলি যদি নিয়মিত স্টুডেন্ট হয়ে থাকো, তুমি কিন্তু এতদিনে বের করতে পেরেছো বা জানতে পেরেছো কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে, রাইট? কোন প্রশ্নগুলো থেকে রিপিটেডলি প্রশ্ন আসে, কোন জায়গাগুলো থেকে এমসিকিউ হতে পারে, তুমি কিন্তু এগুলোকে আইডেন্টিফাই করে ফেলেছো। এখন এই শেষ সময় এসে তুমি যদি মনে করো যে কলেজে এগুলো আমি অলরেডি পড়েছি, এখন আর দেখার দরকার নাই, তুমি কিন্তু এখান থেকে দেখবা যে প্রপারলি লিখতে পারবা না, একদম ছেড়ে ছেড়ে লিখবা, কিছু বাক্য তোমার মনেই থাকবে না। তোমার কি, তুমি একটু চিন্তা করে দেখো তো, তুমি প্রথম বর্ষে যে টপিকগুলো পড়েছিলে, ভালো লিখেছিলে, এখন কি এগুলো হুবহু মনে পড়ে? পড়ে না। আরেকবার দেখলে কি হয়, পরীক্ষার আগে এগুলো কিন্তু মনে পড়ে। তাই যেই টপিকে তুমি ভালো, ওইগুলোতে কোনোভাবেই তোমাকে মার্কস ছেড়ে আসা যাবে না। তাই আরো একবার ওই টপিকগুলো দেখে রাখো, কারণ ওই টপিকগুলো থেকে তোমার 70 বা 80% প্রশ্ন আসবে। তাই ওইখানে তুমি পুরো 100% প্রিপারেশন রাখো। তোমার আসল গেম বা খেলাটা কিন্তু ওই জায়গা থেকে ঘুরাতে হবে। আর দ্বিতীয়ত, যেই টপিকগুলো বা যেই চ্যাপ্টারগুলো বা যেই প্রসঙ্গগুলো বা সংজ্ঞাগুলো তুমি একবারে দেখোনি, তুমি হয়তো ভাবতেছো এগুলো আমি দেখবো না, এগুলো বাদে আমি অ্যান্সার করবো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে অনেক সময় সিচুয়েশন এরকম হয়, বাধ্য হয়ে কমন টপিকগুলো মনে পড়ে না,
কিছু আনকমন টপিক থেকে তোমাকে অ্যান্সার করতে হয়, কিংবা এমসিকিউর বেলায় চিন্তা করো তোমাকে কিন্তু কিছু এমসিকিউ তুমি দেখবা যে ওই টপিকগুলো না পড়ার কারণে তুমি ছেড়ে আসতে হচ্ছে, তোমার ইজি নাম্বারগুলো ছেড়ে আসতে হচ্ছে। দেখো আমি আমার 4টে A+ আর 3টে A গ্রেড আসলে কিন্তু আমি A+ পেয়ে যেতাম। আমি ভূগোলে পেয়েছিলাম 78, আইসিটিতে 78, কিন্তু পরিণীতি কথা বলি বা যুক্তিবিদ্যার কথা বলি এগুলো 95 বা 90-র উপরে ছিল। তো এই যে আইসিটিতে কিন্তু আমার ডেফিনেটলি 80 থাকার কথা। ভূগোলে আমার কলেজে বোধ হয় 80% স্টুডেন্টই A+ পাইছে, যেখানে আমি ফার্স্ট বয় হওয়া সত্ত্বেও A+ পাই নাই। কি বলবো। সো এই জায়গায় আমার যে ঘাটতিগুলো ছিল, কিছু আনকমন টপিক ছিল ভূগোলের ক্ষেত্রে। আমি বলি মানচিত্রের যেমন টপিকটা ছিল বা বিভিন্ন জায়গার বিভিন্ন স্রোতের টপিকগুলো ছিল, আমি এগুলো ভালো করে দেখে জানি। এমসিকিউ এবং সিকিউতে কয়েকটা মার্ক ছাড়ার কারণে কিন্তু আমার A+ আসেনি। অপরদিকে কিছু কমন টপিক ছিল যেগুলোকে আমার আরেকটু ঝালিয়ে নিলে আমার হয়তো পরীক্ষার খাতায় মন মতো লিখতে পারতাম, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে পারতাম। কিন্তু ওই যে পরীক্ষার আগে আমি ভেবেছি এগুলো আমি আগে পারি, না পড়ার কারণে কিন্তু আমার পরীক্ষার প্রিপারেশনটা ভালো হয়নি। সো এই 3টা জিনিস তোমরা যারা খুব ভালো করে এই শেষ সময় বা শেষ সপ্তাহে মেনটেন করবা, তোমরা ডেফিনেটলি এইচএসসিতে বেটার রেজাল্ট করবা। এখন এইচএসসির রেজাল্টই তো তোমার লাস্ট ডেস্টিনেশন না, তোমার কিন্তু এরপরে বিশ্ববিদ্যালয়ের জন্য ডেফিনেটলি লড়াই করতে হবে। অনেকের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বিশ্ববিদ্যালয়, অনেকে সেকেন্ড টাইমে আসো। তাই যারা মানবিক থেকে বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা বা সায়েন্স কমার্স থেকে, তোমাদের জন্য এই 2-3 মিনিট কথাই যথেষ্ট। তোমার এইচএসসির পর তোমার স্ট্রাগল বা যে জার্নিটা শুরু করবা বিশ্ববিদ্যালয়ের জন্য সেটাকে স্মুথ করার। সো আমি এখন তোমাকে আমার কোর্সের ব্যাপারে বলবো, যেটাতে অলরেডি 650 স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে। তুমি কোর্সের বিজ্ঞাপনটা একটু দেখো, এটা দেখলে তোমার অনেক বেশি উপকার না হোক কিন্তু কোনো লস হবে না। যেহেতু ভিডিওর এই এতক্ষণ অবধি তুমি শুনছো, আমার আগামী 1-2 মিনিট কথাও শুনে যাও, হয়তো তোমার এইচএসসির পর এই কথাগুলো তোমার জন্য অত্যন্ত কার্যকরী হবে। সাধারণ জ্ঞান শিওর কমন ব্যাচ। শিওর কমন কেন বলছি, কারণ গতবার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহীতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছে, জাহাঙ্গীরনগরে আমার এই কোর্সে ছিল, তারা প্রচুর পরিমাণে এমসিকিউ এবং প্রশ্ন কমন পেয়েছে। তোমরা কমন যে পেয়েছে তার প্রমাণ কোথায়? আমার জিকেউ2 যে পেজটা দেখছো, এই পেজের ফিচারে তুমি দেখবা ওই পোস্টগুলো দেওয়া আছে যে কয়টা প্রশ্ন কমন পড়ছে কোন কোন ক্লাস থেকে, বা আমার নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে এখানে তুমি ভিডিওগুলো পেয়ে যাবা। প্রথম কথা এটা। এখন এই যে কোর্সটা আছে এটা হচ্ছে মানবিক বিভাগের জন্য এবং বিভাগ পরিবর্তনের জন্য, যারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে এইচএসসির পর, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বাজার, সেকেন্ড টাইম যেখানেই দাও, তোমার জন্য এই সাধারণ জ্ঞান স্পেশাল এই কোর্সটা তোমার জন্য। এখানে কি কি থাকবে তোমাকে আমি বলে দিই, এই কথাগুলো কাজে থাকবে এক সময়। দেখো কোর্স ডিটেলস, তোমার ডিইউ মানে ঢাকা ইউনিভার্সিটি, আরইউ মানে রাজশাহী ইউনিভার্সিটি, জেইউ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং জিএসটি বিগত সালের প্রশ্ন তুমি সমাধান পাবা কোর্সের প্রথমেই, একদম সবগুলো বিশ্ববিদ্যালয়ের সমাধান পেয়ে যাবা। মোট ক্লাস পাবা 80টা, সাধারণ জ্ঞানেরই ক্লাস পাবা 80টা, ঢাবির আগে 55টা ক্লাস পাবা, যেখানে যেখানে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, বিউপি এবং জাহাঙ্গীরনগর কভার করানো হবে। ঢাবির পরে রাজশাহী ও চবির জন্য পাবা 15টি ক্লাস, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য 20টি ক্লাস। মানে একটা কোর্সে অ্যাড হলে এই সকল বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞানের কোর্স যান, আর কোনো কোর্স কিনতে হবে না। তারপর মোট পরীক্ষা পাবা 80টা। আমার এই কোর্সের এত সফলতা আমি কয়েকদিন পর তুমি দেখবা, 1-2 দিন পরে হয়তো আমার এই পেজে, ইউটিউবে যেখানে দেখে থাকো তুমি ফলো বা সাবস্ক্রাইব করে রাখো, এখানে আমার কোর্সে কারা কারা চান্স পেয়েছে আমি পুরো ভিডিও করে দিব, সব কালেক্ট করতেছি। সো কেন চান্স পাইছে এত বেশি? কারণ প্রত্যেকটা ক্লাস মানে একটা করে পরীক্ষা, এটা নিতে আমার কিন্তু জানটা বের হয়ে যায়। তারপর আমি চেষ্টা করি, ধরো আজকে একটা ক্লাস, পরদিন ওই ক্লাসের উপর একটা পরীক্ষা নিলাম ওই টপিকের উপর। এই পরীক্ষা, এই এক্সাম ব্যাচে আলাদা কিন্তু তোমার 1-2 হাজার টাকা লাগে, তুমি এটা পেয়ে যাচ্ছ এখানে। পত্রিকার আপডেট ভাই, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সব থেকে যেই সোর্স থেকে প্রশ্ন কমন পড়ে সেটা হচ্ছে পত্রিকা থেকে। এখন প্রত্যেকদিন পত্রিকা পড়তে গেলে 1-2 ঘন্টা 3 ঘন্টা আমার স্টুডেন্টের চলে যায়। আমি যেটা করি বা করেছি গত তোমার এই 23 সালের সাথে, সেটা হচ্ছে প্রত্যেকদিন পত্রিকা ঘেটে 10টা করে ইম্পর্টেন্ট কোশ্চেন আমি রাতে আপডেট করে দিতাম, ওইটা ওরা পড়ে রাখতো, ছবিটা ডাউনলোড করে রাখতো। সাম্প্রতিক দিকে জানো বিশ্ববিদ্যালয় অনেক ইম্পর্টেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় 23 সেশনে তোমার কিন্তু 30টা সাধারণ জ্ঞানের প্রশ্নের থেকে 8টা প্রশ্ন কিন্তু এই সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে এসেছে। সো এইটা মনে হয় যে অন্যান্যদের চেয়ে একটু দারুণ একটা তুমি অ্যাডভান্টেজ পাবা। সিক্রেট সাজেশন পাবা 3টা, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সিক্রেট সাজেশন দিব, রাবি চবির আগে একটা দিব, জাহাঙ্গীরনগর বা গুচ্ছের সময় একটা দিব। সো এই সিক্রেট সাজেশন থেকে প্রচুর প্রশ্ন কমন পড়েছে, ওই যে বললাম কোন কোন জায়গা থেকে কমন পড়েছে ওই ভিডিও দেখলেই তুমি বুঝবা। আর রিভিশন ক্লাস থাকবে, অবশ্যই কোর্স শেষে রিভিশন ক্লাস দিব। এবং অবশ্যই এখানে একটা জিনিস মিসিং হয়েছে হয়তো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তুমি পাবা মডেল টেস্ট। প্রত্যেকটা ক্লাস করলা, পরীক্ষা দিলা, কিন্তু কোর্স যখন শেষ হবে পরীক্ষার আগে যদি তুমি টানা বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড মডেল টেস্ট না দাও, তুমি কিন্তু নিজেকে যাচাই করতে পারলা না, ওইটা পাচ্ছ। আর ঢাকায় আমি কিন্তু একটা অফলাইন একটা সেশনের আয়োজন করবো, যেদিন অফলাইন 3টা পরীক্ষা থাকবে একদিনের, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তোমার যারা আমার কোর্সে থাকবা
তারা কিন্তু এই অফলাইন এক্সামে আসতে পারবা। এটা একদমই শিওর না, তবে এটা আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। এরপর হচ্ছে স্পেশাল নোট প্লাস স্লাইড। তোমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে আপনার জিকে কোর্সে অ্যাড হলে আমরা কি স্লাইড পাবো, পিডিএফ পাবো, কোন লেকচার শিট পাবো? অবশ্যই আমার যে পিডিএফ লেকচার শিটটা থাকবে সেটা থেকে বেশিরভাগ প্রশ্ন কমন পড়বে, তোমরা ক্লাসের পরপর এটা পেয়ে যাবা। আর অবশ্যই তোমাদের সাথে জুম সেশন থাকবে, তোমাদের মাঝে মধ্যে তোমাদের কথাবার্তা শুনবো, 1-to-1 কাউন্সেলিং থাকবে। এরপর হচ্ছে কোর্সটি কাদের জন্য? যারা কিনা এইচএসসি 24 ব্যাচ মানে এবার পরীক্ষা দিবা, 25 ব্যাচ যারা কিনা এবার সেকেন্ড ইয়ারে উঠবা। অবশ্যই এখন যখন কথা বলছি আমার কোর্সে প্রায় 650 স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে, তুমি এখনো বসে আছো। এবং এই 26 ব্যাচ যারা নতুন মাত্র কলেজে উঠলো ওদের জন্য এটা, কিংবা যারা কিনা সেকেন্ড টাইম আর এবার পরীক্ষা দিয়ে চান্স পাওনি, পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু এই কোর্সটা। এখন কোর্স ফি কত ভাই? লিটারালি এই কোর্স এতটা প্রিমিয়াম, এত চান্স পেয়েছে, এত কমন পেয়েছে, কোর্স ফি একটু বেশিই হবে। ভালো জিনিসের দাম তো বেশি দিতে হবে। তুমি 2700 টাকা কোর্স ফি, 2700 টাকা লাগবে না যদি তুমি তোমাদের এইচএসসি 24-এর এক্সাম, বোর্ড এক্সামের আগে বা বোর্ড এক্সামের মধ্যে তুমি অ্যাড হয়ে যাও। তুমি কিন্তু 1350 টাকায় প্রায় অনেক ডিসকাউন্ট অ্যাড হয়ে যেতে পারবে। এটা কিন্তু অ্যাডমিশন সময় 2700 টাকা লাগবে। সুতরাং তুমি এখন অ্যাড হয়ে থাকলে কিন্তু ডিসকাউন্ট পাচ্ছ। কিংবা এইচএসসির পরীক্ষার আগে ওই গ্রুপে বাংলা, আইসিটি, অর্থনীতি, পরিনীতি, তোমার যা যা আছে এরকম গ্রুপের সাবজেক্টগুলো আছে, এগুলোর উপর ম্যারাথন তুমি ক্লাস পেয়ে যাচ্ছ গ্রুপে। তাহলে এগুলো তোমার এইচএসসিতে কাজে লাগছে। যারা 25-26 ব্যাচ তোমরা আরো পুরো অনেক ক্লাস পাবা। এরপর একবার টাকা পে করে কিন্তু তুমি এই সকল কোর্স পেয়ে যাচ্ছ। তোমার অ্যাডমিশনের শেষ অবধি সাধারণ জ্ঞান নিয়ে আর কোনো টেনশনই করতে হবে না। সাধারণ জ্ঞানে 30 মার্ক ঢাকা বিশ্ববিদ্যালয়, এখান থেকে যদি 25, 26, 27 পাওয়া যায়, সিরিয়ালটাও আগানো যায়, ভালো বিষয় পড়তে পারা যায়। তাই এই কোর্সটা মিস করো না। কোর্সে অ্যাড হতে গেলে কি করতে হবে? ভর্তি হতে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, সবাই একটু স্ক্রিনশট রাখো। তোমাকে আজকে হোক কালকে হোক এটা লাগবেই। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি নক দিয়ে রাখো বা কল দিয়ে রাখো। আজকে কালকে ভর্তি না হলেও 1 সপ্তাহ 10 দিন পরে ভর্তি হলেও কথা বলে রাখো, যাতে তুমি ডিসকাউন্টটা পাও। অবশ্যই এইটাতে তুমি অবশ্যই ডেফিনেটলি কি করে রাখবা, হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটা সেভ করে তুমি এটাতে নক দেবা ভর্তি হওয়ার জন্য। অ্যান্ড এটা হচ্ছে আমার ফেসবুক পেজ জিকে ইউটিউব, নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব আমার ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখে থাকলে তুমি এটা গিয়ে সাবস্ক্রাইব করে দাও, এখানে সব ভিডিও থাকে। ইউটিউব থেকে দেখে থাকলে তুমি ফেসবুকে গিয়ে ফলো করে দাও, এখানে লাইভ ক্লাসগুলো হয়। আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই ভিডিও অনেকটা লং হয়েছে তোমাদের এইটা জানানোর জন্য, বাট এইটা তোমাদের এইচএসসির পর কিংবা যারা এই 25-26 ব্যাচ, তোমরা তো এখন মাত্র কলেজে আসো, তোমাদের জন্য প্রি অ্যাডমিশন ব্যাচ হিসাবে, আর 24-এর জন্য হবে অ্যাডমিশন ব্যাচ। কেউ একদম মিস করো না। এটাতে ভর্তি হলে মেডিকেল, ডেন্টাল, নার্সিং সকল কিছু কভার হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই।